যখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলো মানচিত্রে নিজেদের নাম লিখছিল, তখন একটা দেশ বারবার তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। গ্রিকদের বিজয়যাত্রা থেমে গিয়েছিল এখানে। আরবরা জয় করেছিল কিন্তু ভাঙতে পারেনি এর আত্মা। মঙ্গলরা ধ্বংস করেছিল কিন্তু মুছে ফেলতে পারেনি এর পরিচয়। আর আধুনিক যুগে সাদ্দাম হোসেন ভেবেছিল কয়েক সপ্তাহেই দখল করবে, কিন্তু 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পরেও সে ব্যর্থ হয়। এমনকি মার্কিন সেনারও কি অবস্থা হচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন খবরে রোজ। কিন্তু কেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলো আজ পর্যন্ত এই দেশটাকে আক্রমণ করার সাহস পায় না? এটা কি শুধু সামরিক শক্তি, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা ইতিহাস বারবার আমাদের সামনে তুলে ধরেছে? ইরানকে জয় করা যায় কিন্তু কখনোই পুরোপুরি দখল করা যায় না। আজ আমরা জানবো কেন ইরান পৃথিবীর সবচেয়ে অসম্ভব দেশগুলোর একটি দখল করার জন্য, এবং কেন যেই এখানে পা রাখে সে শেষ পর্যন্ত ইতিহাসের আরেকটি ব্যর্থ অধ্যায় হয়ে যায়। ইরানের ভূগোলকে শুধু কঠিন বললে ভুল হবে। এটা আসলে মাল্টি লেয়ার ডিফেন্সিভ সিস্টেম। একটার পর একটা বাধা। জ্যাগ্রোজ মাউন্টেন, প্রায় 1500 কিমি দীর্ঘ অসংখ্য সরু উপত্যকা, ভারী ট্যাঙ্ক বা আর্মার ইউনিট দ্রুত চলতে পারে না। আক্রমণকারী বাহিনী এখানে বটলনেক হয়ে যায়। উপরে পাহাড় থেকে ছোট ইউনিট দিয়েও বড় বাহিনীকে আটকে রাখা যায়। অ্যালবারোজ মাউন্টেন সরাসরি তেহরানের উত্তরে প্রাকৃতিক দেয়াল, উচ্চতা 5000 মিটার পর্যন্ত। এখানে যুদ্ধ মানে শুধু শত্রুর সাথে নয়, অক্সিজেনের অভাব, ঠান্ডা, কঠিন পথ, সবকিছুর সাথে যুদ্ধ। দাসেদি লুত অ্যান্ড দাসেদি কবির পৃথিবীর অন্যতম গরম জায়গা। কোনো জলে উৎস নেই, জিপিএস ইলেকট্রনিক্স অনেক সময় কাজ করা কঠিন। এখানে সৈন্যদের শত্রু শুধু ইরান নয়, তাপ, তৃষ্ণা এবং ক্লান্তি। ইরানে প্রবেশ করার রাস্তা অনেক নয়, কিছু প্রবেশ করিডর আছে। পশ্চিম সবচেয়ে সম্ভাব্য আক্রমণ, দক্ষিণ নৌ হামলা, কিন্তু সীমিত অবতরণ জায়গা। উত্তর পাহাড়ে প্রায় অসম্ভব। এই কারণে ইরানের আগেই জানে শত্রু কোথা দিয়ে আসবে। এটা তাদের দেয় প্রি প্ল্যান ডিফেন্সিভ অ্যাডভান্টেজ। যুদ্ধের সবচেয়ে আন্ডাররেটেড অংশ লজিস্টিক্স, আর ইরান এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। সীমান্ত থেকে তেহরান 700 থেকে 1000 কিমি। বড় শহরগুলো ভেতরে মানে খাবার, জ্বালানি, গোলাবারুদ সবকিছু বহন করতে হবে 1000 কিলোমিটার। একটা সেনাবাহিনী সামনে যত শক্তিশালী হোক, তার পিছনে সরবরাহ লাইন কেটে দিলে সে শেষ। ছোট ছোট ইউনিট দিয়ে, হিট অ্যান্ড রান ড্রোন দিয়ে কনভয় আক্রমণ, রাস্তা ব্লক, ফলাফল বড় বাহিনী ধীরে ধীরে অচল। ইরানে আবহাওয়ার নিজের একটা অস্ত্র। মরুভূমি, হিট স্ট্রোক, পাহাড়, ফ্রস্টবাইট, ধূলিঝড়, ভিজিবিলিটি জিরো। যুদ্ধের আগে সৈন্যরা দুর্বল হয়ে যায়। স্ট্র্যাটেজিক ডেপথ মানে শত্রুকে দেশের ভেতরে ঢুকতে দাও, তারপর তাকে ধ্বংস করো। ইরান সরাসরি সীমান্তে সব শক্তি ব্যবহার করে না, তারা ধীরে ধীরে শত্রুকে ভেতরে টেনে আনে। যত ভেতরে যাবে সাপ্লাই লাইন লম্বা হবে, যোগাযোগ দুর্বল হবে, আক্রমণকারী ক্লান্ত হবে। শেষে ইরান আঘাত করে যখন শত্রু সবচেয়ে দুর্বল। আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য সাম্রাজ্য জয় করেছিলেন। হ্যাঁ, তিনি জিতেছিলেন, কিন্তু সমস্যা শুরু হয় পরে। পারস্য এত বড়, বৈচিত্র্যময় এবং ভৌগোলিকভাবে জটিল ছিল যে দীর্ঘমেয়াদে গ্রিকরা পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে পারেনি। আলেকজান্ডার মারা যাওয়ার পর তার সাম্রাজ্য ভেঙে পড়ে। পারস্য আবার নিজস্ব পরিবেশে ফিরে যায়। জয় করা সহজ, ধরে রাখা কঠিন। আরব মুসলিমরা পারস্য দখল করে ইসলাম ছড়িয়ে দেয়। রাজনৈতিক নিয়ন্ত্রণ তারা পায়, কিন্তু সাংস্কৃতিকভাবে পুরোপুরি না। পারস্যের ভাষা, সাহিত্য, সংস্কৃতি সবকিছু টিকে থাকে। আজও ইরানের পরিচয় আরব নয়, পার্সিয়ান। শাসন বদলেছে কিন্তু আত্মপরিচয় টিকে গেছে। জেঙ্গিস খানের মঙ্গল বাহিনী পারস্যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায়। শহর ধ্বংস, লক্ষ লক্ষ মানুষ নিহত, কিন্তু তারা পারস্যকে চিরস্থায়ীভাবে নিজেদের মতো বানাতে পারেনি। মঙ্গলের শেষ পর্যন্ত পারস্য সংস্কৃতির মধ্যে মিশে যায়। সাদ্দাম হোসেন ভেবেছিলেন ইরান কয়েক সপ্তাহের মধ্যেই পড়ে যাবে, কিন্তু যুদ্ধ চলেছিল 8 বছর, লক্ষ লক্ষ মানুষ নিহত, কোনো পরিষ্কার বিজয় নেই। এমনকি প্রতিবেশী দেশকেও ইরানকে সহজে হারাতে পারেনি। ইরান কখনো ইউনাইটেড স্টেটসের মতো সরাসরি প্রচলিত যুদ্ধ করে না, কারণ তারা জানে ট্যাঙ্ক ভার্সেস ট্যাঙ্ক, বিমান ভার্সেস বিমান, এই লড়াইয়ে তারা পিছিয়ে। তাই তারা বেছে নিয়েছে অসমত যুদ্ধ কৌশল। ছোট ছোট ইউনিটে আক্রমণ, হঠাৎ হামলা, গোপন নেটওয়ার্ক ব্যবহার, শত্রুকে ক্লান্ত করে ফেলা। এটা জয় করার যুদ্ধ না, এটা শত্রুকে ধীরে ধীরে দুর্বল করে ফেলার যুদ্ধ। ইরানের সবচেয়ে ভয়ঙ্কর কৌশলগুলোর একটি হলো মোজাইক ডিফেন্স। এর মানে কি? পুরো সেনাবাহিনী এক জায়গায় নেই, বরং হাজার হাজার ছোট ছোট ইউনিটে ছড়িয়ে আছে। আলাদা কমান্ড, আলাদা অপারেশন, স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ফলে যদি শত্রু একটা ঘাঁটি ধ্বংস করে, যুদ্ধ থেমে যায় না। জাগ্রোস মাউন্টেন্সের মতো দুর্গম পাহাড়ি অঞ্চলে ইরানের প্রাকৃতিক দুর্গ, মিসাইল, সাইলোর গোপন ঘাঁটি, ভূগর্ভস্থ টানেল, লুকানো অস্ত্রভান্ডার, এগুলো স্যাটেলাইট খুঁজে পাওয়া কঠিন। বিমান হামলায় পুরোপুরি ধ্বংস করা প্রায় অসম্ভব। এটা ইরানকে দেখাও যায় না, কিন্তু আঘাত করে, এমন এক শক্তিতে পরিণত করেছে। স্টেট অফ হরমুজ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি। এখান দিয়ে যায় বিশ্বের প্রায় 20% তেল। প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল জ্বালানি। পথটা খুব সরু, সহজেই ব্লক করা যায়। ইরান এই প্রণালীকে ব্যবহার করে অর্থনৈতিক অস্ত্র হিসাবে। মাইন বসানো, ছোট নৌকা দিয়ে হামলা, অ্যান্টিশিপ মিসাইল, ড্রোন আক্রমণ। পুরোপুরি বন্ধ না করেও শুধু ভয় তৈরি করলেই যথেষ্ট। যদি স্টেট অফ হরমুজে সামান্য বিঘ্ন ঘটে, তেলের দাম হঠাৎ আকাশ ছোঁয়া, শেয়ার বাজার ধস, জ্বালানি সংকট, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি। অর্থাৎ ইরান সরাসরি যুদ্ধ না করেও পুরো পৃথিবীর অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। ইরানের জনসংখ্যা প্রায় 90 মিলিয়ন, মানে 9 কোটি। কিন্তু সংখ্যা যত বড়, তার চেয়েও বড় বিষয় হলো তাদের জাতীয় পরিচয়ের শক্তি। ইরান শুধু একটা আধুনিক রাষ্ট্র নয়, এটা একটা প্রাচীন সভ্যতার উত্তরাধিকারী।
হাজার বছরের ইতিহাস তাদের মধ্যে এক ধরনের মানসিকতা তৈরি করেছে, আমরা কখনোই পুরোপুরি হারি না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল ইরান নিউক্লিয়ার ডিল থেকে বেরিয়ে আসা 2018 সালে। এর ফলে ইরানের উপর কঠোর স্যাংশন, অর্থনীতি ধসে পড়া, দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়া, এটাকে বলা হয় ম্যাক্সিমাম প্রেশার স্ট্র্যাটেজি। 2019 সালে উপসাগরের তেল ট্যাঙ্কারে হামলা, আমেরিকার ড্রোন ভূপাতিত, ইরান সমর্থিত মিলিশিয়াতে আক্রমণ, পরিস্থিতি ধীরে ধীরে যুদ্ধের দিকে এগোতে থাকে। 2020 সালে ট্রাম্প একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়, কাসেম সোলেমানিকে ড্রোন হামলায় হত্যা করা হয়। তিনি কে ছিলেন? ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক নেতা। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবের প্রধান মুখ কেন মারা যায়? যুক্তরাষ্ট্র দাবি করেছিল তিনি আমেরিকানদের উপর হামলার পরিকল্পনা করছিলেন। ইরান বলেছিল প্রতিশোধ নেব। ইরান সরাসরি মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালায়। বিশ্ব ভেবেছিল এবার হয়তো ওয়ার্ল্ড ওয়ার শুরু হবে, কিন্তু শেষ পর্যন্ত দুই পক্ষই পূর্ণাঙ্গ যুদ্ধ এড়িয়ে যায়। মজার বিষয় হলো, ট্রাম্প একদিকে আক্রমণাত্মক ছিলেন, আবার অন্যদিকে এনলেস ওয়ার এড়াতে চাইতেন। তিনি বলেছিলেন লেটস সামওয়ান এলস ফাইট, অর্থাৎ তিনি ইরানকে দুর্বল করতে চেয়েছিলেন, কিন্তু পুরো দখল করতে পারেননি। সাম্প্রতিক পরিস্থিতিতে 2026 সালে যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলায় ইরানের নেতৃত্ব টার্গেট হয়েছে। ব্যাপক বোমাবর্ষণ, তেলের দাম বেড়ে গেছে, যুদ্ধ ছড়িয়ে পড়েছে, আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে, হাজার হাজার হামলা হয়েছে, বড় অবকাঠামো ধ্বংস হয়েছে, এমনকি মার্কিন যুদ্ধ বিমানও ভূপতিত হয়েছে। কিন্তু এখনও কেউ ইরান দখল করতে পারেনি। ইতিহাস অনুযায়ী ইরাক, আফগানিস্তান, আমেরিকা দীর্ঘযুদ্ধ পছন্দ করে না। জনমত প্লাস খরচ প্লাস রাজনৈতিক চাপ শেষ পর্যন্ত বেরিয়ে যায়। ইতিমধ্যে আমেরিকায় অনেক মানুষ যুদ্ধ শেষ করতে চায়, তেলের দাম বাড়ে, অর্থনীতি চাপের মধ্যে। ফলে কি হতে পারে? ইউএসএ বলবে মিশন কমপ্লিট, ধীরে ধীরে সরে যাবে, আর ইরান সরকার টিকে যাবে। কিছু মানুষের মধ্যে যুদ্ধ চলতেই থাকবে, মাঝে মাঝে হামলা, প্রক্সি যুদ্ধ, কোনো ফাইনাল ফলাফল নেই। এটা খুব কমন মডার্ন ওয়ার প্যাটার্ন। ইরান পুরোপুরি জিতবে এটা খুব আনলাইকলি। ইউএসএ সামরিকভাবে অনেক বেশি শক্তিশালী, আকাশে ও প্রযুক্তিতে সুপ্রিয়রিটি, কিন্তু ইরান হারবে না, সরকার টিকে থাকবে। ইউএসএ পুরো লক্ষ্য অর্জন করতে পারবে না। তাই ইরান ডাজেন্ট উইন বাট ডাজেন্ট লুজ আইদার। এই যুদ্ধে কেউ জিতবে না, কিন্তু যে দেশ শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে ইতিহাস তাকেই বিজয়ী বলবে। আপনার মতামত এই সম্বন্ধে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আমি সৌরাশিস, দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে।